রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত সকলকে আজকে আমাদের এই চমৎকার ক্লাসটি দেখার জন্য আপনাদের সাথে আছি আমি এমএস লিখন স্যার। আজকে আমি চমৎকার একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি হচ্ছে ক্লাস 9-10 এবং এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস অথবা কমপ্লিটিং ফ্রেজেস। কমপ্লিটিং দ্য সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি একটা অসম্পূর্ণ বাক্য থাকে, ওইটাকে সম্পূর্ণ করতে হয়। এবং আজকে আমরা যা যা শিখব, সর্বপ্রথম আমরা শিখব কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস এবং এর সাথে আমরা শিখব হাউ টু মেক লার্জ সেন্টেন্সেস, কীভাবে বড় বড় বাক্য তৈরি করতে হয়। এবং সর্বশেষে আমি চমৎকার কন্টেন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টেল অ্যান্ড স্পিক। টেল অর্থ কথা বলা, স্পিক অর্থ কথা বলা। আমরা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করব। ডোন্ট বি লেট, লেটস ওয়াচ অ্যান্ড লার্ন কেয়ারফুলি। কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস পার্ট 2 আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা পার্ট 1 আমার ক্লাসটা দেখতে পাননি, আপনাদের জ্ঞাতার্থে আমার উপরে লিঙ্কে কমপ্লিটিং দ্য সেন্টেন্সেস পার্ট 1 লিঙ্ক আছে, তো আপনি ওখানে ক্লিক করে পার্ট 1টা শিখে নেবেন। এবং পার্ট 2 আমি এতটুকু বলতে পারি, আমি আপনাদের কমপ্লিটিং দ্য সেন্টেন্সের 4টা ক্লাস নিব। এই 4টা ক্লাসের মাধ্যমে আপনি মিনিমাম 5-এ 4 পাবেন ইনশাআল্লাহ। এবং এই ক্লাসগুলি হবে আমাদের বাংলা থেকে ইংলিশ, রাইটিংয়েরও কাজ হয়ে যাবে। এখনই সময় অথবা এখনই উপযুক্ত সময়, এইটাকে ইংলিশে বলা হয় ইটস টাইম অথবা ইটস হাই টাইম। এটা শিখবো এই। বিতে শিখবো আপনার কোনো আপত্তি আছে কি। আজকের লাইভ ক্লাসটা শেয়ার করতে আপনার কোনো আপত্তি আছে কি। এইরকম জাতীয় আমাদের 9-10 ইন্টার লেভেলে শুধু এতটুকু আসে, উড ইউ মাইন্ড এতটুকু আসে। তারপরে আমাদের পড়তে হয়, এই জন্য আমরা বাংলা থেকে ইংলিশ শিখব। সি তা না হলে, মানে লেস্ট অর্থ কি? তা না হলে আমরা এটা শিখব। ডি নইলে, ভালোভাবে পড়াশোনা করো, নইলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। সো নইলে। যাতে, সো দ্যাট। যেমন নারায়ণ স্টার ভালো একটা উদ্যোগ নিয়েছে, যাতে ছাত্রছাত্রীরা বাসায় বসে ভালোভাবে লেখাপড়া করে পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারে। এই যে এত বড় একটা বাক্য বললাম, যাতে দ্বারা যুক্ত, এটা আমরা বাংলা থেকে ইংলিশ ইনশাল্লাহ করব। তারপর হচ্ছে মনে হয় যেন অথবা এমনভাবে মনে হয় যেন। পৃথিবীটা দেখতে মনে হয় যেন কমলা লেবুর মতো। লোকটা এমনভাবে কথা বলে, মনে হয় যেন সে সব কিছুই জানে। তো ফার্স্ট অফ অল আমরা এই যাব এখনই সময় অথবা এখনই উপযুক্ত সময়। এক্সাম্পল এই 1 এবং 2 দুইটা উদাহরণ দিয়েছি, আপনারা ভালোভাবে বুঝবেন। আমি চাই এই ক্লাসটা আজকে করার পর নেক্সট দিন আপনার এই ক্লাসটা না করা লাগে ইনশাআল্লাহ। তো সো দেখেন, এখনই সময় ইংলিশ হচ্ছে ইটস টাইম অথবা ইটস হাই টাইম। তো এখনই সময়ের পর যদি আপনার কোনো সাবজেক্ট না থাকে, তখন আপনি দিতে পারেন ইটস টাইম 2 + ভার্ব 1। আর যদি সাবজেক্ট থাকে তাহলে হবে ইটস হাই টাইম অথবা ইটস টাইম, সাবজেক্টের পর ভার্ব 2 মানে পাস্ট ফর্ম। ওকে, তো সো আমি দুইটা এক্সাম্পল দিয়েছি। এখনই সময় ইংরেজি শেখা, এখনই উপযুক্ত সময় অথবা এখনই সময় আমাদের ইংরেজি শেখা। একটু ভালোভাবে বুঝেন, এখানে হচ্ছে ইংরেজি শেখার, এখানে হচ্ছে আমাদের ইংরেজি শেখা। এখানে সাবজেক্ট আছে আর এখানে কোনো সাবজেক্ট নাই। যদি আপনার সাবজেক্ট না থাকে তখন হবে 2 + ভার্ব 1, আর যদি সাবজেক্ট থাকে তখন হবে সাবজেক্টের পর ভার্ব 2। ওকে, তো আমরা এটা বাংলাকে এখন ইংলিশ পড়ব। এখনই সময় ইংলিশ হচ্ছে ইটস টাইম অথবা ইটস হাই টাইম। ওকে, ইটস টাইম সূত্রের 2। তারপর হচ্ছে ভার্ব 1 শেখা, ইংলিশ কি? লার্ন, LEARN। ইটস টাইম টু লার্ন, কি শেখার? ইংরেজি, ইংলিশ, ENGLISH। ওকে, নেক্সট, এখনই উপযুক্ত সময় আমাদের ইংরেজি শেখা। তাহলে এখনই উপযুক্ত সময় হচ্ছে ইটস হাই টাইম অথবা ইটস টাইম।
ইটস হাই টাইম, আমাদের হচ্ছে সাবজেক্ট উই, ওকে, কি উই। ভার্ব টু হবে লার্ন, লার্নের ভার্ব টু কি লার্ন, LEARNT, ইংলিশ। আবারও বলি, যদি সাবজেক্ট না থাকে 2 প্লাস ভার্ব অন। আর আমাদের 9, 10 ইন্টার স্টুডেন্টদেরকে বলি যে তোমাদের শুধু এতটুকু থাকে ইটস টাইম অথবা ইটস হাই টাইম, বাকি অংশ করে তোমার নিচে বাধ্যতামূলক আন্ডারলাইন দিতে হবে, কারণ তুমি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতেছো। এই জন্য যেই অংশটা তুমি কমপ্লিট করবে ওটা লিখে নিচে বাধ্যতামূলক তুমি আন্ডারলাইন করবে, ওকে। তো সো টু লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ। আজকে আপনাদের জন্য অনেক এক্সাম্পল তৈরি করেছি বাংলায়। আমি জানি আপনারা আমার সাথে আরও ভালো ভালো বাংলায় বাক্য তৈরি করবেন। এখন আপনাদের কমেন্ট ওয়ার্ড, কারণ যেহেতু আপনি লাইভ ক্লাসটা দেখতেছেন আর সময়টাকে অপচয় না করে একটা কমেন্ট করেন, এটা হচ্ছে এখনই উপযুক্ত সময় তোমার সিদ্ধান্ত নেওয়া যে ভালোভাবে ইংরেজিটা শিখবা না শিখবা না, ওকে। ইংরেজি না পারা কিন্তু কোনো ব্যর্থতা না, না জানতে চাওয়াটা হচ্ছে আপনার ব্যর্থতা। আপনি যদি ইংলিশে লিখতে না পারেন, বাক্য তৈরি করতে না পারেন, আপনি যদি স্পোকেন করতে না পারেন, এটা আপনার ফল্ট। এটা কিন্তু আপনার ভাগ্যের কোনো ব্যর্থতা না, এটা আপনার কর্মের ব্যর্থতা। তো সো এখনও বলি, এই রাইটিং পার্টগুলি যে শুধু 8, 9, 10-এর স্টুডেন্টদের জন্য তা না, সকল শ্রেণীর ব্যক্তিদের জন্য খুবই হেল্পফুল হবে। বি হচ্ছে কি, আপনার কোনো আপত্তি আছে কি? আমার সাথে 1 কাপ চা খেতে আপনার কোনো আপত্তি আছে কি? ওকে, তা সো এটা আমরা এখন লিখব। আমার সাথে 1 কাপ চা খেতে আপনার কোনো আপত্তি আছে কি? কোনো আপত্তি আছে কি? ইংলিশ হচ্ছে উড ইউ মাইন্ড। কি? উড ইউ মাইন্ড। এটা আমি আগে লিখব, WULD, উড ইউ মাইন্ড। এই উড ইউ মাইন্ড মানে আপনার কোনো আপত্তি আছে কি অথবা তোমার কোনো আপত্তি আছে কি। সো উড ইউ মাইন্ড, তারপর হবে কি ভার্ব অন সাথে ING। ভার্ব কোনটা? চা খাওয়া। চা খাওয়া ইংলিশ কি? টেক টি। চা খাওয়া ইংরেজি কি? টেক টি। ওকে, আমরা আরও কিছু একটু শিখি। ভাত খাওয়া ইংরেজি কি? ইট রাইস। দুধ খাওয়া ইংলিশ কি? টেক মিল্ক। আপনার ঔষধ খাওয়া ইংলিশ কি? টেক মেডিসিন। পানি খাওয়া? ড্রিঙ্ক ওয়াটার। ওকে, তো সো চা খাওয়া টেক, TAK, তখন ভাবের সাথে ING হয়ে যাবে টেকিং। 1 কাপ চা, এ কাপ অফ টি, এ কাপ অফ টি। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি? কার সাথে? আমার সাথে, উইথ মি। উইথ মি। দেখছেন কত বড় বাংলা বাক্যটা কত সহজভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করছি, যে আমার সাথে 1 কাপ চা খেতে আপনার কোনো আপত্তি আছে কি? উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি উইথ মি। আপনার কমেন্ট ওয়ার্ক হচ্ছে ভিডিওটি শেয়ার করতে আপনার কোনো আপত্তি আছে কি, এটা আপনি এখন কমেন্টে করবেন। সি বলছে কি? তা না হলে। খুবই চমৎকার একটা বাক্য। তা না হলে, লেস একটু শিখি। বাক্য থাকবে, মানে প্রথম অংশ একটা বাক্য থাকবে, যেমন ভালোভাবে পড়াশোনা করো, তা না হলে তুমি পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হবে। এখানে একটি চমৎকার রুলস আছে, দেখেন। তা না হলে ইংলিশ লিস্ট সাবজেক্টের পর পর সবসময় শুড হবে, তারপর ভার্ব হবে। মনে রাখবেন, এই লিস্ট যুক্ত বাক্যের বেলা কখনো নট হবে না, কারণ লিস্ট অর্থই তা না হলে ওই নিজে একটা নেগেটিভ শব্দ। সো এখানে কোনো নট যুক্ত শব্দ ব্যবহার করা যাবে না। যেমন আমি কিন্তু বলতে পারি ভালোভাবে পড়াশোনা করো, তা না হলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না, এটা হবে না। কিন্তু এই পাশ করতে পারবে না নেগেটিভ শব্দ, পজিটিভ আছে কোনটা? পাশ করতে পারবে না মানে ব্যর্থ হবে। তা সেই আমরা এভাবে বলতে পারি ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে ইংরেজি শেখো, তা না হলে তুমি চাকরি পেতে ব্যর্থ হবে।
ওকে, তা সো আমরা এখনো বুঝি লেস্ট যুক্ত আমরা যারা বাক্য তৈরি করি, আমাদের লাভলি স্টুডেন্টসগুলি আমি দেখে আসছি ওরা কি করে, লেস্টের পর সাবজেক্টের পর নট যুক্ত একটা বাক্য দিয়ে দেয়, অথবা এম ইজ আর ওয়াজ আর দিয়ে দেয় না। লেস্টের পর সাবজেক্টের পর শুড বাধ্যতামূলক ইউজ করতে হবে। আপনি বাংলাদেশের আইন মানেন আর নাই মানেন কোনো সমস্যা নাই, কিন্তু ইংলিশের আইন কিন্তু আপনাকে মানতেই হবে। ওকে, দ্যাটস সো লেস্টের পর সাবজেক্টের পর শুড হবে, শুডের পর ভার্ব ওয়ান হবে। ওকে, দ্যাটস সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি। সি এর এক্সাম্পল, কঠোর পরিশ্রম করো, তা না হলে তুমি জীবনে ব্যর্থ হবে। কঠোর পরিশ্রম করো, তা না হলে তুমি জীবনে ব্যর্থ হবে। তা না হলে ইংলিশ হচ্ছে লেস্ট। তা না হলে আগে কিন্তু একটা বাক্য আছে, কঠোর পরিশ্রম করো, ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড হচ্ছে কি কঠোর পরিশ্রম করা, তা না হলে ইংলিশ কি লেস্ট, LEST। লাভলি স্টুডেন্টস, তোমাদের কিন্তু এতটুকু থাকে, ওয়ার্ক হার্ড লেস্ট, কঠোর পরিশ্রম করো, লেস্ট অর্থ কি তা না হবে। ওকে, এখন তুমি বাক্যটা তৈরি করলা বাংলা তো সুন্দরভাবে, কিন্তু রুলসটা ফলো করতে হবে। লেস্টের পর হবে কি সাবজেক্ট, সাবজেক্টকে তুমি ইউ, শুটের শুড, SHOULD শুড। ভার্ব ওয়ান, ভার্ব কি ব্যর্থ হওয়া, ফেইল, FAIL জীবনে, ইন লাইফ। ওকে, ওয়ার্ক হার্ড, লেস্ট, ইউ শুড, ফেইল ইন লাইফ। তাদের জন্য কমেন্ট ওয়ার্ক হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো, তা না হলে তুমি পরীক্ষায় ব্যর্থ হবে। নইলে, নইলে ইংলিশ কি অর, অরের আগে একটা বাক্য থাকবে, বাক্য অর সাবজেক্ট ভার্ব। কঠোর পরিশ্রম করো, নইলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। কঠোর পরিশ্রম করে ইংলিশ কি ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড। নইলে ইংলিশ কি অর। লাভলি স্টুডেন্টস, এতটুকু কিন্তু থাকে, ওয়ার্ক হার্ড অর, এই এতটুকু থাকে। কঠোর পরিশ্রম করো, নইলে বাকি একটা অংশ কিন্তু তোমাদের করতে হয়, তুমি জীবন উন্নত করতে পারবে না। ওকে, দ্যাটস সো পারবে না ফিউচার ইনডিফিনিট টেন্স, ইউ উইল নট অথবা ইউ ওন্ট। উন্নত করা, প্রসপার ইন লাইফ, শাইন ইন লাইফ, সাকসিড ইন লাইফ, একই কথা। তাছাড়া আমি লিখলাম শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ। তাছাড়া এতটুকু আন্ডারলাইন করবা। সৎ হও, নইলে তুমি জীবনে সুখী হবে না। সৎ হও ইংলিশ কি বি অনেস্ট, বি অনেস্ট। নইলে ইংলিশ কি অর, এতটুকু থাকবে। ওকে, তুমি জীবনে সুখী হবে না, ইউ উইল নট অথবা ওন্ট বি হ্যাপি জীবনে, ইন লাইফ। তার সই অরের পরের অংশ তুমি আন্ডারলাইন করে দিবা। যাদের আরেকটি কমেন্ট ওয়ার্ক হচ্ছে, খুবই সুন্দর একটা কমেন্ট ওয়ার্ক, ইংরেজি শিখো, নইলে তুমি ভালো একটি চাকরি পাবে না। বাক্য প্লাস সো দ্যাট। ওকে, আমি এটা একটু ভালোভাবে বুঝিয়ে দিই, তাহলে বুঝবা। যাতে ইংরেজি দুইটা, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, কি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। তারপর সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব ওয়ান। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বোঝে না, কখন ক্যান ইউজ করতে হয়, কখন কুড ইউজ করতে হয়, ভালোভাবে একটু বুঝো। এই যে সো দ্যাটের আগে যে একটা বাক্য থাকবে, একটা বাক্য থাকবে, এই বাক্যটা যদি ভার্ব অন হয় তাহলে হবে ক্যান, আর এই বাক্যটা যদি ভার্ব টু হয় তাহলে হবে কুড। ওকে, আমরা যদি এক্সাম্পল দিই ভালোভাবে বুঝবো। আমি ভার্ব অন দিয়েও দিব, ভার্ব টু দিয়েও দিব, মনোযোগ দেখে একটু দেখো। সহজ দিকে করলাম শুরু। আমরা ভাত খাই, আমরা ভাত
খাই যাতে আমরা বাঁচতে পারি, যাতে আমরা বাঁচতে পারি। দেখো নিচে যাতে আছে, একটু নিচে আন্ডারলাইন দিয়ে দেখলাম যাতে। তো জাতের আগে একটা অংশ, জাতের পরে একটা অংশ। এই জাতের আগে কি বলা হয়? বাক্য। ওকে, তাহলে আমরা ভাত খাই, উই ইট রাইস। জাত ইংলিশ কি? সো দ্যাট। এই এতটুকু থাকে পরীক্ষার হলে, উইট রাইস সো দ্যাট। আমরা ভাত খাই যাতে কি আমরা বাঁচতে পারি। এখন সাবজেক্ট হবে কেন অথবা কুড হবে প্লাস ভার্ব ওয়ান হবে। এই সো দ্যাটের আগে এটা কি মেইন ভার্ব? এটা কি ভার্ব ওয়ান না ভার্ব টু? লাভ স্টুডেন্ট ভালোভাবে বুঝো, এই ইট কি ভার্ব ওয়ান? তাহলে সো দ্যাটের আগে যদি ভার্ব ওয়ান হয়, নিয়ম অনুসারে সাবজেক্টের পর ক্যান প্লাস ভার্ব ওয়ান হবে। আর যদি এটা ভার্ব টু হতো তাহলে কুড প্লাস ভার্ব ওয়ান হতো। ওকে, সো যাতে আমরা বাঁচতে পারি, উই ক্যান লিভ। এই অংশটা আন্ডারলাইন করবা। উই ইট রাইস সো দ্যাট উই ক্যান লিভ। আমরা ভাত খাই যাতে আমরা বাঁচতে পারি। 2 নম্বর, লাবি ভালোভাবে পড়াশোনা করে। যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে, পাশ করতে পারে। দেখেন, লাবি ভালোভাবে পড়াশোনা করে যাতে সে পরীক্ষায় পাশ করতে পারে। এই জাতের আগের একটা অংশ আছে, জাতের পরে একটা অংশ আছে। এই আগের অংশটা হচ্ছে আমাদের বাক্য, আর জাতে ইংলিশ হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। ওকে, তো সো লাবি ভালোভাবে পড়াশোনা করে, এইটা ইংলিশ কি? LABIB, স্টাডি অত পড়াশোনা করা। যেহেতু লাবিব থার্ড পারসন, এর জন্য স্টাডিজ। লাবিব স্টাডিজ প্রপারলি। সো দ্যাট না লিখে আমরা এখন ইন অর্ডার দ্যাট লিখলাম, কারণ সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট একই কথা, লাউ আর কদু। ওকে, তা সো লাবিব স্টাডিজ প্রপারলি ইন অর্ডার দ্যাট। এতটুকু পরীক্ষা হলে থাকবে, বাকি অংশটা তোমাকে করতে হবে। তাহলে সো আর সে পরীক্ষা পাস করতে পারে। লাবিবে প্রনাউন হি, হির পর হবে কি? ক্যান না কুড? একটু বুঝো, পড়াশোনা করে এটা ভার্ব ওয়ান। এটা কি? ভার্ব ওয়ান, তখন হবে ক্যান, হি ক্যান। তারপর কি? ক্যানের পর হবে কি? ভার্ব ওয়ান। পাস করা ইংলিশ কি? পাস। পরীক্ষা ইন দ্য এক্সামিনেশন অথবা ইন দ্য এক্সাম, তোমরা যা খুশি তাই লিখতে পারো। তা সো এই ইন অর্ডার দ্যাটের পরের অংশ তোমার লিখে অবশ্যই আন্ডারলাইন করতে হবে, অথবা ইন এক্সাম। লাবিব স্টাডিজ প্রপারলি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সাম অথবা এক্সামিনেশন। এইটাই আমি পাস্ট টেন্স দিয়ে এখন দিব। ওকে, লাবিব ভালোভাবে পড়াশোনা করেছিল যাতে সে পরীক্ষা পাস করত। ওকে, তা সো লাবিব ভালোভাবে পড়াশোনা করেছিল ইংলিশ কি? এটা পাস্ট। লাবিব স্টাডিড। ভালোভাবে ইংলিশ ওয়েল অথবা প্রপারলি। একবার তো প্রপারলি লিখছে, এই জন্য লিখলাম ওয়েল। আর জাত ইংলিশ কি? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আমরা প্রথমটা লিখছি সো ইন অর্ডার দ্যাট, এখন লিখছি যে কি? সো দ্যাট। এই ঠিক এতটুকু থাকে। লাবিব স্টাডিড ওয়েল সো দ্যাট। লাবিব ভালোভাবে পড়াশোনা করেছিল যাতে। এই বাক্যটা কিন্তু আমি বাংলায় লিখছি, তুমি আরেকটা বাংলা লিখতে পারো, যাতে সে পরীক্ষায় GPA 5 পেত। ওকে, এরকম জাতীয়, তাই সে পরীক্ষা পাস করতো। এই দেখো, সো দ্যাটের আগে ভার্বটা কি? স্টুডেন্টরা একটু বুঝো, ভার্ব টু। তাহলে সো দ্যাটের আগে বাক্যটা যদি ভার্ব টু থাকে কি হবে? কুড প্লাস ভার্ব ওয়ান। তাহলে কি হবে? হি COULD কুড, ভার্ব কি? পাস, পাস ইন এক্সাম অথবা ইন দ্য এক্সামিনেশন, একই কথা। তা সো দ্যাটের পরের অংশ তোমাদের জন্য কমেন্ট ওয়ার্ক হচ্ছে, সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নত করতে পারে। মনে হয় যেন অথবা এমনভাবে মনে হয় যেন ইংলিশ হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। কি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এই অ্যাজ ইফ অ্যাজ দোর আগে একটা অংশ থাকবে, ওই অংশটাকে
লিখছি আমি প্রথম অংশ, মাঝখানে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকবে। তারপরে তোমাকে বাক্যগুলি তৈরি করতে হবে, সাবজেক্ট তারপর ভার্ব দিতে হবে। তাই এই অ্যাজ ইফের অ্যাজ দোর আগে যদি তোমার সাবজেক্টটা ভার্ব অন থাকে, তাহলে অ্যাজ দো অ্যাজ ইফের পরে সাবজেক্টের পর ভার্ব টু দেবা। আবারও বুঝো, অ্যাজ দো অ্যাজ ইফের আগে যদি ভার্ব টু থাকে, অ্যাজ দো অ্যাজ ইফের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। আমি এক্সাম্পল দিলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। আর যদি কেউ বলো যে আমি এক্সেপশনাল বাক্য তৈরি করব, এটা হচ্ছে ডুইং ভার্ব, আর আমি ডুইং ভার্ব দিব না, তাই ডুইং ভার্ব না হলে চোখ বুঝে ওয়ার প্লাস তুমি যা দিতে চাচ্ছ ডুইং ভার্ব ছাড়া ওটা হবে। চলো আমরা এক্সাম্পল দিয়ে দেখি। ওকে, সে বিষয়টা এমনভাবে বলে যেন সে সব কিছুই জানে। স্পিক অর্থ বলা, টেল অর্থ বলা। কিভাবে শিখবো? আজকে থেকে আমার সাথে বলো, কোনো কিছু বিষয়ে বললে টেল। বলো, কি বলছি? কোনো কিছু বিষয়ে বললে টেল, আর যদি কথা বলে তাহলে স্পিক। আপনার প্রশ্ন আছে? লোকটি গল্পটি এমনভাবে বলে যেন, এই গল্পটা বলা মানে একটা বিষয় নিয়ে বলছে, এই জন্য টেল। টেল দ্য স্টোরি, দ্য ম্যান টেলস দ্য স্টোরি। লোকটি এমনভাবে কথা বলে যেন, দ্য ম্যান স্পিক্স, দ্য ম্যান স্পিক্স। তাহলে কোনো বিষয় নিয়ে অথবা কন্টেন্ট নিয়ে কথা বললে হচ্ছে টেল, আর শুধু কথা বললে হচ্ছে স্পিক। সে বিষয়টা এমনভাবে বলে যেন, হি টেলস দ্য ম্যাটার এমনভাবে যেন, ইংলিশ কি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। লাভলি স্টুডেন্টস, পরীক্ষা লেগে এতটুকু থাকে, হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ। সে বিষয়টা এমনভাবে বলে যেন। বাকি অংশ কিন্তু আমি লিখছি, তুমিও তোমার মতো করে লিখতে পারো। তিনি সব কিছুই জানে। এখন চলো আলোচনা করি। অ্যাজ ইফের আগে প্রথম অংশ টেল কি? ভার্ব না? টেল কি? ভার্ব। তাছাড়া ভার্ব থাকলে কি হবে? ভার্ব টু হবে। আর যদি ভার্ব টু থাকতো হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। আপনার প্রশ্ন আছে? তাছাড়া দেখি, সে সব কিছুই জানে। হি জানা, ইংলিশ নো। যেহেতু এটা ভার্ব, এটা হবে কি? ভার্ব টু। নিউ, KNEW, সব কিছু, এভরিথিং। বাকি অংশটা তুমি আন্ডারলাইন করে দিবা। হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আপনার প্রশ্ন আছে? চলো আমি আর একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। 2 নম্বর, কামাল এমনভাবে কথা বলে যেন সে সবকিছুই জানে। কারণ প্রথমটাও দিছি, এটাও দিছি। এটা হচ্ছে কথা বলা। কামাল স্পিক্স, অ্যাজ ইফ না লিখে এখন অ্যাজ দো লিখলাম। এই কামাল স্পিক্স অ্যাজ দো। লাভলি স্টুডেন্টস, তোমরা 2015, 16, 17 সাল বোর্ড প্র্যাকটিস করলে দেখতে পাবে এরকম আছে, হি স্পিক্স অ্যাজ ইফ, হি স্পোক অ্যাজ দো। তো আমরা স্পোক দিয়ে শিখবো ইনশাল্লাহ। তাছাড়া কামাল এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানে। তা কামাল স্পিক্স অ্যাজ দো, এতটুকু করবা। দেখো, অ্যাজ দোর আগে স্পিক্স কি? আবারও বলি, ভার্বন। কি? ভার্বন। ভার্বন হলে হবে কি? ভার্ব টু। তা হি জানা, ইংলিশ কি? নো। নো ভার্ব থ্রি কি? নিউ। হি নিউ এভরিথিং। এভরিথিং। আশা করি আর কোনো প্রশ্ন নেই ভার্ব অন দিয়ে। আমি এটাই ভার্ব টু দেবো এখন। দেখো তো কোনো প্রবলেম আছে? ওকে, থ্যাংক ইউ। কামাল এমনভাবে কথা বলল যেন সে সব কিছুই জানতো। তা সব কামাল কথা বলা, ইংলিশ কি? স্পিক। কথা বললো, স্পোক। SPOK, স্পোক। অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ একই কথা। কামাল স্পোক অ্যাজ ইফ, এতটুকু পরীক্ষা হলে কিন্তু থাকে। তো সে সব কিছুই জানতো, হি। এবার একটু ঠান্ডা মাথায় বুঝো, অ্যাজ ইফের স্পোক এটা কি? ভার্ব টু না স্পোক? শিওর তো? তাই দেখো, সাবজেক্টের আগে ভার্ব টু হলে এই অ্যাজ ইফ অ্যাজ দোর পর যে সাবজেক্ট হবে, তখন ভার্ব টু হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। মানে অ্যাজ ইফের আগের অংশ ভার্ব টু হলে সাবজেক্টের পর হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। কি হবে? হ্যাড
প্লাস ভার্ব 3 তাহলে হবে কি হ্যাড জানা ইংলিশ কি নো নোর ভার্ব 3 নোন এভরিথিং তো সো এতটুকু তুমি আন্ডারলাইন করে দিবা পৃথিবীটা দেখতে মনে হয় যেন এটি কমলা লেবুর মতো পৃথিবী ইংলিশ কি দ্য ওয়ার্ল্ড looks like as if the world looks like as if একটি কমলা লেবুর মতো এখানে কোনো সাবজেক্ট নাই তোমার কিন্তু সাবজেক্ট দিতে হবে নিয়মে কি সাবজেক্ট দিতে হবে এই জন্য সাবজেক্ট যদি না থাকে তুমি ইট আনবা ইট ওয়ার একটি কমলা লেবুর অ্যান অরেঞ্জ তো সো দ্য ওয়ার্ল্ড লুকস লাইক অ্যাজ ইফ ইট ওয়ার অ্যান অরেঞ্জ পৃথিবীটা দেখতে মনে হয় যেন কমলা লেবুর মতো তোমাদের একটি কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করবে আমি বিশ্বাস করি কমেন্টটা খুবই হেল্পফুল লিখুন স্যার এমনভাবে ইংরেজি শেখার জন্য পানির মতো সহজ